বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরও একটি ভয়ানক অলৌকিক সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি পাঠিয়েছে মিশর থেকে এক প্রবাসী ভাই। তার সাথে আজ থেকে প্রায় ২০ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। আপনাদের ভেতরেও যদি কারো কাছে জীবনে ঘটে যাওয়া ঘটনা অথবা সত্য কোনো ঘটনা থাকে, আপনারা আমাদের মাঝে শেয়ার করবেন, আমাদের কাছে পাঠাবেন। ঘটনাটি আমরা দর্শকদের মাঝে প্রকাশ করব। আপনার ঘটনাটি আমরা দর্শকদেরকে পড়ে শোনাব। এখন থেকে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার একটি করে জিমেল দেওয়া থাকবে। ওই ইমেলের মাধ্যমে আপনারা আপনার ঘটনা পাঠিয়ে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনায়। শুরু করা যাক ঘটনার আসল চরিত্র। তার নামটি উল্লেখ এখানে করেন নাই, তিনি জাস্ট ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি প্রথমে লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালো থাকেন। আপনার মাধ্যমে অনেক কিছু শেয়ার করতে পারবো। অনেক দিন যাবৎ চিন্তা করতেছি আমার নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি কার কাছে শেয়ার করব, কার মাধ্যমে এটি দর্শকদেরকে শোনাবো। তিনি আমার গুগল থেকে একটি ওয়েবসাইট ফলো করে ওখান থেকে আমাকে নক করেছেন। তারপরে তাকে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে থাকি। তারপরে ইমেলের মাধ্যমে এই ঘটনাটি সে আমাকে পাঠিয়ে দেয়। এখন শুরু করি আসল ঘটনা। ঘটনাটি আমার সাথে ঘটেছে, আমার তখন বয়স প্রায় 25 কিংবা 26 বছর। তখন আমি আমাদের সৈয়বগঞ্জ এলাকায় বসবাস করি। ওখানে পাকিস্তান আমলের কিছু পুরনো বাড়ি ছিল এবং কিছু কিছু বাড়ি এখনও সেখানে পড়ে আছে, যেগুলোতে মানুষ থাকে না। বাড়িগুলো প্রত্যেকটাই 5 তলা 6 তলা এরকম বিল্ডিং করা, কিন্তু ওগুলা পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে বর্তমানে বাড়িগুলার কখনো কখনো বিভিন্ন পাশ থেকে দেওয়াল ভেঙে পড়ছে। আবার কখনো কখনো কেউ কেউ ওই বাসায় কিছুদিনের জন্য আশ্রয় নিচ্ছে এবং কিছুদিন পর পর সেখান থেকে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। ঠিক এরকম একটি অদ্ভুত ঘটনা আমার সাথেও ঘটেছে। আমরা যখন আমাদের বাসার কাজ ধরি, আমাদের আসল বাসা সেই সৈয়বগঞ্জের একটি ছোটোখাটো এলাকায়। তিনি এলাকার নামটি উল্লেখ করেন নাই। আমাদের বাসা খুবই স্বাভাবিক অবস্থায় ছিল। আমরা গরিব ফ্যামিলি ছিলাম। আমাদের বাসায় ওরকম কেউ বড়লোক বা টাকাওয়ালা ছিল না। আমরা গরিব ফ্যামিলি স্বাভাবিকভাবে বাসাবাড়ি করে কোনো রকম টিনের ঘরে বসবাস করতাম। যখন আমার বড় বোনটা বিয়ের উপযুক্ত হয়, তখন আমরা আমাদের বাসা ভেঙে নতুন করে বাসা উৎপাদন করার পরিকল্পনা করি। যখন আমরা টিনের ঘর ভেঙে ফেলি এবং নতুন করে বাসা আমরা উত্তোলন করা শুরু করি, তখন আমরা কিছুদিনের জন্য সেই পাকিস্তান আমলের পুরনো পরিত্যক্ত বাড়িতে আমরা কিছুদিন থাকার জন্য উদ্যোগ নেই এবং আমরা সকল মালামাল আমাদের সব কিছু নিয়ে আমরা পুরো পরিবার ওই বাসায় অবস্থান করি। আমাদের পক্ষ থেকে ওই বাসার কোনো ভাড়া নেওয়া হতো না। আমরা ওই বাসায় বেশ কয়েক মাস থাকার পরে আমাদের সাথে ঘটে যায় নানান ধরনের অদ্ভুত ঘটনা। আমরা প্রায় 3.5 মাস ওই বাসায় থাকি, কিন্তু আমাদের সাথে ওই 3 মাস পরেই ঘটতে লাগে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত কাহিনী, যেগুলো গত 3 মাস হোক বা আমরা আমাদের আগের বাসায় থাকতে কখনো আমাদের সাথে ঘটে নাই। গত 3 মাস আমাদের সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটে নাই, এজন্যই কারণ আমরা আগ থেকে জানতাম এখানে কিছু এরকম ঘটনা ঘটে যা কল্পনার বাহিরে এবং অদ্ভুত। এজন্য আমরা প্রথমে বাসাটাকে কবিরাজ দিয়ে বন্ধ করে নিয়েছিলাম। সেই জন্য 3 মাস আমাদের বাসা খুবই স্বাভাবিক ছিল। আমরা পাকিস্তান আমলের সেই পরিত্যক্ত বাসায় 3 মাসের ভেতরেই আমাদের ঘরের কাজ মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়ে যায়। অপরদিকে ওই 3 মাস আমরা পাকিস্তান আমলের সেই পরিত্যক্ত বাসায় বসবাস করতে করতে
এলাকার কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয়। একদিন দিনের বেলা দুপুর 1টার সময় আমাদের বাসায় একজন মহিলা আসে। ওই মহিলা এসে আমাদের ঘর থেকে আমার আম্মুকে নিয়ে যায়। তার বাসায় কি যেন কাজ ছিল জরুরি, ওই কাজ করার জন্য আমার আম্মুকে নিয়ে যায়। সাথে আমার বড় বোনটাও গেল। কাজ সেরে আমার বড় আপু ও আম্মু আমাদের বাসায় চলে আসে। সেই দিন আমরা এবং আমার আম্মু, আমার পরিবারের সবাই সেই দিন অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে আমরা রাতের বেলা খাবার দাবারের কাজ সেরে আমরা যার যার স্থানে শুয়ে পড়ি। রাত যখন প্রায় 12:30টার মতো বাজে, তখন আমাদের ওই গ্রামে খুবই জোরে, খুবই ভয়ানকভাবে ঝড় তুফান ও বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কোনোভাবেই থামছে না। বৃষ্টি মনে হয় যেন বেড়েই চলেছে এবং ঝড় বেড়েই চলেছে। লাগাতার 1.5 ঘন্টা ঝড় বৃষ্টি হওয়ার পরে আমরা দেখতেছি কোনোভাবেই থামছে না ঝড়। তখন আমরা আমাদের ঘরের দরজায় লক্ষ্য করি এবং আমরা আওয়াজ শুনতে পাই, কে যেন আমাদেরকে ডাকছে, বলতেছে যে আমরা ভিজে যাচ্ছি, আমরা ভিজে যাচ্ছি, আমাদেরকে একটু আপনাদের ঘরে আশ্রয় দেন, আমরা ভিজে যাচ্ছি, আমরা অনেক দূর থেকে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, প্লিজ আমাদেরকে আপনারা একটু আশ্রয় দিন আপনাদের বাসায়, আমরা ভিজে যাচ্ছি। তখন আমার আম্মু ভাবলো যে হয়তোবা আশেপাশের কোনো মানুষ হবে যে দিনের বেলা অন্য কোথাও গিয়েছিল, এখন আসার পথে তাদেরকে ঝড় তুফানে ধরছে, সেই জন্য তারা আমাদের থেকে আশ্রয় চাচ্ছে। স্বাভাবিকভাবে আমার আম্মু গিয়ে দরজাটা খুলে দেয়। তখনই আমার আম্মু দেখতে পায় 65 কিংবা 70 বছরের একজন বৃদ্ধ মহিলা এবং সেম বয়সেরই একজন বৃদ্ধ লোক আমাদের বাসার সামনে। তাদেরকে আমরা থাকার জন্য ব্যবস্থা করি, আমরা আশ্রয় দেওয়ার জন্য সব কিছু কমপ্লিট করি, কিন্তু তারা বলে যে না, আমাদের জরুরি কাজ আছে, আমরা চলে যেতে হবে, আমরা জাস্ট ঝড় থামার উদ্দেশ্যে এখানে আশ্রয় নিচ্ছি, ঝড় বৃষ্টি যখন বন্ধ হবে আমরা চলে যাব এখান থেকে, আমাদের জরুরি কাজ আছে রাতের বেলা। তার ঠিক আধা ঘন্টা পর ঝড় বৃষ্টি বন্ধ হইল, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে আসলো। তখন তারা আমাদের ঘর থেকে বেরিয়ে যায় এবং আমাদেরকে বলে যায়, আমরা চলে যাচ্ছি, আমরা আপনাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এখানে আসি নাই। তখন আমার আম্মু কথাটা শুনে অদ্ভুত কিছু চিন্তা করতে লাগে যে ব্যাপারটা কি, এরা কারা, এত রাত্রে আসছে, আবার কোথায় যাবে, আবার বলে যাচ্ছে যে আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, তাহলে কি এদের ভেতরে অন্য কিছু আছে? ওই দিন এরপরে আমরা আর ওরকম কিছু না ভেবে আমরা রাতে যার যার মতো ঘুমিয়ে যাই। পরের দিন যখন আমরা রাতের বেলা আবার যার যার বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে যাই এবং আমরা যার যার বিছানায় শুয়ে পড়ি, সবাই স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু আমার বড় বোনের সাথে যেটা ঘটে যায় সেটা হয় এক অন্যরকম ঘটনা। আমার বড় বোন যখন হালকা হালকা চোখে ঘুম আসে, তখন আমার বড় বোন দেখতে পায় যে তার চোখের আশেপাশে কে যেন হাঁটাহাঁটি করতেছে। জানালার ফাঁকা দিয়ে মিটিমিটি পূর্ণিমার চাঁদের আলো ঘরের ভিতরে হালকা হালকা দেখা যাচ্ছে। কে যেন আমার আপুর চোখের আশেপাশে হেঁটে হেঁটে 4 মিল তাকাচ্ছে এবং মাঝে মাঝে আবার আমার আপুর দিকেও তাকাচ্ছে। তখন ওই মুহূর্তে আমার বোন ভয় পাচ্ছে, প্রচুর পরিমাণে ভয়ে তার শরীর কাঁপাকাঁপি শুরু হয়। সে ভয়ে চিৎকারও দিতে পারছে না, তার কণ্ঠস্বর মনে হয় যেন বন্ধ হয়ে গিয়েছে। এই জিনিস দেখে প্রায় একটা ছায়ার মতো হাঁটাহাঁটি করতেছে চোখের আশেপাশে এবং মনে হচ্ছে যে কালো একটা তার শরীরে কিছু ভর করার চেষ্টা করছে। ভয় পেলেও আমার আপু মনের ভিতরে সাহস এনে সে স্বাভাবিকভাবে শুয়েছিল এবং সে
ওই ছায়াটার দিকে লক্ষ্য করছিল যে ছায়াটা আসলে কি, অথবা এটা কোনো মানুষ কিনা, বা কি এটা, কি চাচ্ছে এখানে, কেন এরকম ঘুরে বেড়াচ্ছে। আমার আপু সাহস নিয়ে শুধু তার দিকেই তাকিয়েছিল, কিন্তু তার চোখ মুখ পরিপূর্ণ দেখা যাচ্ছিল না। ছায়াটা মানুষের মতোই লম্বা, প্রায় 6 ফিট কিংবা 7 ফিট এরকম হবে। একবার আপুর মাথার কাছে আসছে, আবার পায়ের কাছে যাচ্ছে, আবার রুমের কোণার দিকে যাচ্ছে। এরকম করেই ছায়াটা শুধু হেঁটে হেঁটে বেড়াচ্ছে। সেই দিন রাত্রে আমার আপু এভাবেই কাটিয়ে দেয়। সকালবেলা আমার আপু আমাদেরকে এবং আমার আম্মুকে বলে, কিন্তু আমরা কোনোভাবেই বিশ্বাস করছি না। আমরা তাদেরকে এটাই বলছি যে হয়তোবা তুমি স্বপ্ন দেখেছ, এরকম হতে পারে। আমার আপু বলেছিল যে আমি রিয়েল দেখেছি, সত্যি দেখেছি, এটা আমার সাথে ঘটেছে। আমি দেখতেছি কেমন যেন একটা কালো ছায়া আমার একবার মাথার কাছে, আবার পায়ের কাছে হাঁটাহাঁটি করতেছে। একবার আমার দিকে তাকাচ্ছে, আবার চারপাশ দিকে তাকাচ্ছে। এরকম অবস্থায় সারা রাত্র পার করছে। কিন্তু তারপরেও আমাদের বিশ্বাস হচ্ছিল না। কেন বিশ্বাস হচ্ছিল না আমাদের? কারণ আমরা জানি ওই কবিরাজ দাদু আমাদের বাসা বহন করে দিয়ে গেছে। তারপরের দিন যখন আবার আমার আপু ঘুমাইতে যায়, সেম ঘটনা ওই দিনেও ঘটে। ওই দিন অন্যরকম এক অদ্ভুত ঘটনা ঘটে। যখন আপু 1-1.5 ঘন্টা ঘুম যায় রাতের বেলা, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে যাওয়ার পরে উপলব্ধি করতে পারে যে তার পায়ের উপরে কি যেন একটা ভারী জিনিস ভর করে আছে। সে হাত দিয়ে পায়ের উপরে কিছুই দেখতে পায় না, কিন্তু সে এতটাই ভয় পেয়ে যায় ওই দিন, ভয়ে হঠাৎ চিৎকার করে ওঠে। সাথে সাথে পাশের রুম থেকে আমি এবং আমার আম্মু তার কাছে যাই। যাওয়ার পরে সে আমাদেরকে বলতেছে যে এখানে কে যেন হাঁটাচলা করতেছে, এবং আমার পায়ের উপরে কি যেন একটা অনেক ভারী জিনিস ভর করছিল। কিন্তু আমার পাটা এখন স্বাভাবিক অবস্থায় আছে। এখন মনে হয় যেন আমার পায়ের উপরে কিছু নেই। তখন আমরা তাকে মশকারি করে বলি, তুই এগুলা স্বপ্নে দেখেছিস, এগুলা সত্যি কিছুই না, এগুলা তুই স্বপ্নে দেখেছিস। চিৎকারের সাথে সাথে তোর ঘুম ভেঙে গেছে। সেই দিন রাত্রেও আমার বড় বোন আমাদেরকে তার এই ঘটনা বিশ্বাস করাইতে পারে না। তাকে আমরা বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে আবার আমরা ঘুমানোর উদ্দেশ্যে আমাদের রুমে চলে যাই, এবং সেও ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই ঘটনা। আপু যখন কিছুক্ষণ ঘুম গেল, আপু দেখতে পায় যে কি যেন বড় বড় চোখ করে এক নজরে তার পায়ের কাছ থেকে তার মুখের দিকে তাকিয়ে আছে। অপরদিকে দেখতে পায় আমার আপু যে তার চোখের পাশে কে যেন বসে আছে, সাদা কাপনের কাপড় পরে এবং মুখ ঢেকে কে যেন বসে আছে তার চোখের পাশে। আবার জানালা দিয়ে লক্ষ্য করে সে শুনতে পায় যে কে যেন তাকে বাহির থেকে নাম ধরে ডাকছে। তখন ভয়ে আমার আপু আম্মু বলে এক চিৎকার করে ওঠে, এবং আমার আম্মু এবং আমি আবার দৌড়িয়ে আসি তার কাছে, এবং তাকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তোর, তুই এরকম করতেছিস কেন? তখন আমার আপু বলতে থাকে যে আমার সাথে কেন এরকম হচ্ছে, এবং আপনাদেরকে আমি বিশ্বাস করাতে পারতেছি না যে কেন এরকম হচ্ছে, আমি জানি না। তখনও আমার আম্মু বিশ্বাস করে না, কিন্তু তখন আমি চিন্তা করতে থাকি যে হয়তো অবশ্যই কিছু না কিছু হবে, নচেত শুধু শুধু আমার আপু এরকম করবে না। কিছুক্ষণ আমি ভাবার পরে আমি আমার আম্মুকে বোঝানোর চেষ্টা করি যে অবশ্যই এখানে কিছু না কিছু হচ্ছে, না হলে আমার আপু কেন এরকম করবে? কখনো তো আমার আপু এরকম করে না, অবশ্যই কিছু না কিছু এখানে আছে। কিন্তু আমাদের এই ঘর, এই বাসা তো বন করে দিয়েছিল সেই কবিরাজ, কিন্তু এখানে এরকম ঘটার তো কথা না, তারপরেও কেন ঘটছে? ওই দিন রাত্রে আমরা কোনো রকম রাত্রটা পার করি। পরদিন সকালে আমরা আমার সেই আপুকে নিয়ে কবিরাজের কাছে যাই এবং ঘটনাটি খুলে বলি। তখন কবিরাজ দাদু আসনে বসে, প্রায় 20 মিনিটের মতো কবিরাজ দাদু আসনে বসে থাকে, এবং ধ্যান শেষ করে আমাদেরকে কবিরাজ দাদু যেটা বলে
সেটা এক অদ্ভুত কাহিনী। কবিরাজ দাদু আসন শেষ করে আমাদেরকে বলতে থাকে, বৃষ্টির দিনে যেই দুইজন মানুষ আপনাদের বাসায় আসছিল বৃদ্ধ, ওই দুইজন মূলত মানুষ ছিল না, ওরা ছিল দুইটা জিন। ওই দুইটা জিন আপনাদের ঘরে প্রবেশ করতে পারলেই আপনাদের ঘরের বন নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করেই তারা এসেছিল বৃষ্টিতে ভিজে যাওয়ার কথা বলে আপনাদের ঘরের ভিতরে ঢোকার জন্য। তারা অনেক আগ থেকেই চেষ্টা করেছিল আপনাদের ঘরের এই বন কিভাবে নষ্ট করা যায়। তারা এক পর্যায়ে এটা খুঁজে পায় যে ঘরের ভিতরে কোনোভাবে তারা প্রবেশ করতে পারলে ঘরের বন নষ্ট হয়ে যাবে। তারা কোনোভাবে আপনাদের ঘরে প্রবেশ করার পরে আপনাদের ঘরের বন নষ্ট হয়ে যায়। ঘরের বন নষ্ট করে দিয়ে তারা আপনাদের বাসা থেকে চলে যায়। আর অপরদিকে যেটা দেখেছেন যে আপনার মেয়ের আশেপাশে যে একটা ছায়ার মতো ঘোরাফেরা করত, ওইটা আসলে একটা খারাপ জাতীয় জিন বা প্রেতাত্মা ছিল। ওর সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিল, কিন্তু তার সম্ভব হয়নি, কারণ আপনার মেয়ে চোখের নিচে এবং চোখের উপরে পানি পড়া ছিটে রেখেছিল। এজন্য সেই প্রেতাত্মা আপনার মেয়েকে কিছু করা তার পক্ষে সম্ভব হয়নি। বিভিন্নভাবে চেষ্টা করেছিল চকির থেকে আমার বোনকে নামানোর জন্য, কিন্তু আমার বোন নামে নাই চকির থেকে, কারণ আমার আপু জানতো যে আমি চকির উপরে পানি পড়া ছিটিয়ে রেখেছি এবং চকির নিচেও পানি পড়া ছিটিয়ে রেখেছি। এখানে আমি যতক্ষণ থাকি আমাকে কিছু করতে পারবে না কেউ। ওই কবিরাজ দাদু আরও বলে আমার আম্মুকে যে আপনার মেয়ে এখন যে কোনো সময় ওই প্রেতাত্মার কবলে পড়তে পারে। তখন আমি জিজ্ঞেস করি কবিরাজকে যে প্রেতাত্মার হাত থেকে আমার বোনকে কিভাবে রক্ষা করা যায়। তখন কবিরাজ দাদু বলল যে লাল গায়ে গরুর শরীরের মাথার রক্ত লাগবে এবং ওই রক্ত দিয়ে আপনার বোনকে গোসল করাইতে হবে। গোসলের ঠিক পরে আপনার বোনের গা মোছার আগে আগেই আপনার বোনের শরীর থেকে 2 ফোঁটা রক্ত নিতে হবে, আর সেই রক্তটা নিতে হবে পায়ের আঙ্গুল থেকে। আর ওই রক্তগুলাই হবে আপনার বোনকে বাঁচানোর মাধ্যম। এরপরে আমরা সবকিছুই রেডি করলাম। গরুর রক্ত দিয়ে আমার বোনকে গোসল করিয়ে আমার বোনের পায়ের আঙ্গুল থেকে 2 ফোঁটা রক্ত নিয়ে কবিরাজের কাছে গেলাম। এরপরে কবিরাজ ওই রক্তগুলার ভেতরে কি যেন একটা মিশিয়েছে। ওই জিনিসটা মেশানোর পর কবিরাজ বাবু জিনিসটা আমার হাতে দিল। কবিরাজ বাবু বলল যে রাত ঠিক 2:30 কোনো একটা কলের ভেতরে, অর্থাৎ টিউবওয়েল, ওই টিউবওয়েলের ভেতরে আপনি এই রক্তটা ঢালতে হবে এবং টিউবওয়েলটা চাপ দিয়ে কিছু পানি নিতে হবে। ওই পানিটা আপনি আপনার বোনকে খাইয়ে দেবেন। এরপরে কিছু পানি আপনাদের ঘরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, আর কিছু অবশিষ্ট পানি আপনারা ঘরের ভেতরে রেখে দিবেন। আর রাতের বেলা আপনার বোনকে কোথাও বের হতে দিবেন না। দিনের বেলা বের হলেও দুপুর 12টার আগে আগে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবেন। এরকম করে যদি 40 দিন করতে পারেন, তাহলে আপনার বোনকে প্রেতাত্মার হাত থেকে বাঁচাইতে পারবেন। কবিরাজ বাবু যেইভাবে বলেছিল ওইভাবে আমরা প্রায় 35 দিনের মতো কাজ করি এবং 35 দিনের মতো এইভাবে আমরা নিয়মকানুন মেনে আমাদের মোটামুটি উপকারে আসে, আমরা ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারি। যখন 39 দিনের মতো হয়ে যায়, 39 দিনের দিন আমার সেই বড় আপু খুবই অসুস্থ হয়ে যায়। এরপরে ওই দিন আর এই কাজটা গুরুত্ব দিয়ে করা হয় না। সেই দিন গুরুত্ব দিয়ে কাজটা না করার কারণে ভেঙে পড়ে এক অদ্ভুত ঘটনা। অসুস্থর ভেতরেই আমার বোনের উপরে মনে হয় যেন কোনো এক ভয়ঙ্কর প্রেতাত্মা ঢুকে পড়ে, তার উপরে ভর করে, এবং আমার আপু যেগুলা করতে থাকে ওগুলা এক অদ্ভুত কাহিনী। অসুস্থর ভেতরে যেখানে কনকনে জ্বরের ভেতরে আমার আপু ঘুম থেকে উঠতে পারে না, সেখানে আমার আপু দেখি যে উঠে
ঘরের ভেতরে এক কোণা থেকে আরেক কোণা লাপালাপি করতেছে এবং বিভিন্ন আউল বাউল কথাবার্তা মুখ দিয়ে উচ্চারণ করতেছে করতেছে এই তোদেরকে আমি মেরে ফেলবো, তোদেরকে আমি অনেকদিন কিছু করতে পারি নাই, আজকে তোদেরকে আমি অনেক সাহায্য করব। হ্যানত্যান নানান ধরনের কথা আমার আপুর মুখ দিয়ে তখন বের হয়েছিল। আমরা ৩-৪ জন মিলেও আপুকে ধরে রাখতে পারলাম না। আমরা যত জোরেই ধরে রাখার চেষ্টা করি, আপুকে আমরা ধরে রাখতে পারি না। মনে হয় যেন তার ভিতরে অন্যরকম একটা শক্তি ভর করছে, আর যার কারণে আমরা তাকে কোনোভাবেই ধরে রাখতে পারি না। আমরা কোনোভাবে আপুর হাত পা বেঁধে চোখের উপরে শুয়ে আমরা রাত্রে ঘুমানোর উদ্দেশ্যে যার যার বিছানায় চলে গেছি। রাতের ভেতরে আর আমরা আপুর কোনো আওয়াজ টাওয়াজ টু শব্দ কিছুই শুনতে পাই না। পরের দিন সকালে উঠে যখন আমরা আপুর বিছানায় যাই আপুকে দেখার উদ্দেশ্যে, আমরা আপুকে আর খুঁজে পাই না বিছানায়। বিছানায় দেখি যে তাকে যে বেঁধে রেখেছিলাম দড়ি দিয়ে, ওই দড়িগুলো ওখানে পড়ে আছে, কিন্তু আপু নেই সেখানে। তখন আমরা চারুমিল খুঁজি খুঁজি, খুঁজতে খুঁজতে কোনোভাবেই আমরা আপুর দেখা পাই না। কোথায় গেল সে? আমরা বাগান, ঘরের পিছন, ওয়াশরুম, কোথাও আমরা তাকে খুঁজে পাই না। এরপরে আমরা খুঁজতে 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 এক পর্যায়ে আমরা পুকুরের কাছে যাই খোঁজার জন্য। আমাদের পুকুরে কইচটি ফেনা প্রচুর পরিমাণে ছিল, তাই কোনো কিছু থাকলে দেখা যেত না। এক পর্যায়ে আমরা এলাকার কিছু মানুষকে ডেকে এনে আমাদের পুকুরের ভিতরে নামাই। তারা পুকুরের ভিতরে নামার সাথে সাথেই দেখতে পায় পুকুরের এক কোণায় কচুটি ফেনার ভেতরে আমার আফুর লাশ পড়ে আছে। আমরা তখন বিশ্বাস করি না, কিন্তু তারা যখন লাশ তুলে এনে আমাদের কাছে হাজির হয়, তখন লাশ দেখে আমরা পরিপূর্ণ হই যে আমার আপু আর নেই। এরপরে আমরা দ্রুত সেই কবিরাজ দাদুর কাছে যাই এবং কবিরাজকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে কবিরাজকে আমরা ঘটনা খুলে বলি। এরপরে কবিরাজ দাদু আমাদেরকে এটাই বলে যে 40 দিনের দিন ছিল মেইন কাজ। ওই দিন যদি আপনারা এই কাজটা গুরুত্ব দিয়ে করতেন, তাহলে আর আজকে আপনার বোনকে হারাতে হতো না। 40 দিনের দিন আপনার বোন অসুস্থ হয়ে গেছে বলে যে আর কোনো কিছুই আপনার ক্ষতি করবে না, এটা আপনি ভেবে নিয়েছেন। আপনারা এটা ভেবে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায় আপনার বোনের মৃত্যুদণ্ড। তারপরে কবিরাজ দাদু আমাদেরকে বলে, এখন তো চলে গেছে, আর তো সারা চেষ্টা করলেও আপনার বোনকে খুঁজে পাবেন না। কবিরাজ দাদু আমাদেরকে ক্লিয়ার করে বলে যে এই এলাকাতে আজ প্রায় 20 বছর 25 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের প্রেতাত্মা বাস করে। এখানে যারা আসে তারা মানুষের ক্ষতি একটু হলেও করে থাকে, কোনো না কোনো ক্ষতি করেই। কবিরাজ দাদু আমাদেরকে বলে যে আপনারা এখান থেকে চলে যান, এখানে আপনারা যত থাকবেন তত আপনাদের বিপদ হবে। আপনারা আপনাদের যেই জায়গায় বাসা আপনারা সেখানে চলে যান। এখানে আপনারা যদি থাকেন তাহলে কিছুদিন পর পর আরও কিছু আপনাদের সাথে ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে কোনোভাবে আমরা আমাদের বোনকে জানাজা পড়িয়ে দাফন করে তারপরে আমরা ওই বাসা ছেড়ে আমাদের আসল বাসায় চলে আসি। এই ছিল ভাইয়া আমার ঘটনা। অবশ্য ভালো লাগলে পরে দর্শকদেরকে শোনাবেন। তো দর্শকরা, ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে ভয়ানক ভয়ানক অদ্ভুত সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আপনারা পাশেই থাকবেন। ধন্যবাদ।